আসসালামু আলাইকুম। 2024 সাল শেষ হচ্ছে আপনার আজকে জানুয়ারি মাসের 1 তারিখ 2025 সাল। তো আশা করি সবার সালটা ভালো যাক। আমি সবার সেই শুভেচ্ছা কামনা করতেছি। আমার আজকে আমি কথা বলতেছি আপনার কালকে 31শে ডিসেম্বর 2024 গেছে। তো গতকালকে একটা ঘোষণাপত্র প্রকাশ হওয়ার কথা ছিল, তো পরে ওইটা সরকারকে আলটিমেটাম দিয়ে দিচ্ছে যে এত তারিখ পর্যন্ত এটার মানে 15 দিন পর্যন্ত আপনার ঘোষণাপত্রের টাইম, যে এর মধ্যে সরকারি জানাবে। তো ওইটা আমার ইস্যু না। তো আমার ইস্যু হচ্ছে কয়েকটা জিনিস, যে বৈষম্য বিরোধী এই ছাত্র আন্দোলনের তারা টাকা পায় কোথায়, তারপর হচ্ছে তারা এই যে আপনার সচিবালয়ে কু হইতেছে, তারপর হচ্ছে আপনার সচিবরা কু করতেছে, তারপর হচ্ছে আপনার এই যে আগুন লাগছে, সব কিছু মিলে আর কি। আগুন নিয়ে কোনো কথা বলবো না আজকে। তো আমার বলার কিছু পেছে মানে আপনার নির্দিষ্ট কিছু আহ, আহ, ব্যাপার নিয়ে আমি আজকে একটু কথা বলবো। তো সেটা হচ্ছে, এর মধ্যে দুই একটা কথা বললাম যে যে সমন্বয়করা টাকা পায় কোথায়, আমি সব অ্যান্সারই দিচ্ছি বা বলতেছি। তো এগুলো আমার কারো রেফারেন্স থেকে নেওয়া না, আমি সরাসরি ওনাদের মুখ থেকেই শুনছি কথাগুলা, তো এই জন্যই বলতেছি। তো যারা সচেতন তারা সবাই কম বেশি জানে। তারপরে আমি বলতেছি সচিবালয়ের ব্যাপারটা নিয়ে ফার্স্টে বলি, যে এখানে আপনার আমি রেফারেন্স টেনে বলতেছি। সাংবাদিক জাহিদ ভাই এক কিছু কথা বলছে, ওইখানে কিছু কথার মধ্যে কিছু কথা ছিল এরকম যে সরকার কি ভয় পাচ্ছে আমলাদেরকে। আমি বলবো যে না ভাই, সরকার আমলাদেরকে ভয় পাইতেছে না, আমলাদেরকে সুযোগ দিতেছে। আর হচ্ছে দেশ যেন অস্থিতিশীল না হয়, আর হচ্ছে দেশটা যেন মানে কোনো রকম বিশৃঙ্খলার মধ্য দিয়ে না যায় হঠাৎ করেই। তো ওইটাই হচ্ছে সরকার চাচ্ছে। তো সেই জন্যই কিন্তু আমরা এই সুযোগগুলো পাচ্ছে, এবং এই সরকার কিন্তু ঠিক তাই করতেছে। প্রথম দিন থেকেই কিন্তু এই কথাগুলো বলতেছে যে আমরা সবাই একসাথে থাকি, আমরা সবাই একটা পরিবার। তো এই কথাটা আসলে ওই যে বললাম না, যে অনুধাবন করার মতো কিছু বিষয় থাকে। আমরা যদি যতদিন পর্যন্ত কিছু জিনিস ব্যাপার হৃদয়ে অনুধাবন করতে না পারবো, ততদিন পর্যন্ত আমরা কিছু করতে পারবো না ভালো কিছু। তো এনিওয়েজ, আমি কিছু অনেকগুলো টপিকস নিয়ে কথা বলবো, এর মধ্যে কিছু কোর জিনিস আমি তুলে নিয়ে আসার ট্রাই করবো আর কি আজকে। তো এখানে আমি তো ওনার এই অ্যান্সারটা দিলাম। তো আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যে দেখেন আপনারা যারা আছেন, তার আগে আমি একটা কথা বলে নেই। যেমন নাসিরুদ্দিন ভাই, আপনার সমন্বয়কদের আহ, এ- আমি রেফারেন্স দিই, যেহেতু বলতেছি রেফারেন্স দিয়ে বলি। খালিদ মহিউদ্দিন ভাইয়ের সাথে একটা ইয়াতে বলছিল, টক শোতে বলছে যে আপনারা, আপনাদের সাথে আমাদের মূল সমস্যাটা কোথায় জানেন, যে আপনারা আমাদের মানে পালসটাই বুঝেন না। আমিও কিন্তু অনেক আগে থেকে বলে আসতেছি যে আপনারা আসলে আমাদের পালসটাই বুঝেন না। এই জেনারেশনের সাথে কিন্তু আপনাদের জেনারেশনে কিন্তু আমাদের কিন্তু একটা তফাৎ আছে। আপনি একটু খেয়াল করে দেখেন, বেশি দূর যাইতে হবে না, আপনি ঘরেই তাকান। আপনার যদি নাতি নাতক থেকে থাকে ছোট ছোট, তো আপনি দেখেন যে ওরা কত ট্যালেন্ট, 5-6 বছর বয়সেই কিন্তু। হ্যাঁ, যেটা ওরা বুঝে সেটা আমরাও বুঝি কম বেশি, মানে আমাদের মানে মোটামুটি আমাদের চেয়ে ওরা খারাপ বুঝছে না। আমি একটা এক্সাম্পল দিই ছোট। দেখলাম যে এই যে আপনার গতকালকে একটা বাচ্চা মেয়ে আসছে, রেনু নাম, 6 বছর বয়স, তার ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট। তো মাশাল্লাহ, মেয়েটা যেভাবে অকপটে কথা বলে গেছে হয়তো অনেকের চোখে পড়বে। আমি এক্সাম্পলটা দিচ্ছি এই কারণে যে দেখেন, মানে বিবেকবোধ বা ভালো মানুষের করে জন্মাইলে, কিংবা ওই যে আমি বলি না যে ব্লাড কথা বলে, তো ওইটা হচ্ছে কথা আর কি। তো আমি জানি না তার বাপ মাকে আমার মানে সালাম জানাই। আর হচ্ছে বাচ্চাটা মেয়ে, তারপর আবার মেয়ে এত সুন্দর করে, এত মানে হাসিনার মানে মনে হচ্ছে কি তাকে কেউ শিখাই দিচ্ছে। এবং সাংবাদিক জিজ্ঞাসা করছে যে তোমাকে কেউ শিখাই দিচ্ছে, সে বলছে যে না, আমাকে কেউ শিখাই দেয় নাই। আপনারা সার্চ দিয়ে পাবেন, দেখেন মেয়েটার অ্যাটিটিউড দেখেন, কথা বলার স্টাইল দেখেন। এবং সে বলতেছে যে না, হাসিনাকে আমি ভয় পাই না, হাসিনা আমার অ্যাড্রেস জানলো আমার কিছু হবে না। দিস ইজ দ্য গ্রেট। মানে আমি বলবো যে এর উপরে আর কোনো কিছু নাই বলার মতো, আমার কোনো ভাষা। আমরা এত বড় হয়ে, বয়স্ক হয়ে, বুড়া হয়ে যারা এরকম বুঝতেছি না, বা আমরা ছোট যারা বুঝতেছি, দেখেন ওদের কাছ থেকে শিখেন। ঠিক আছে, ওদের কাছ থেকে আমাদের শেখার অনেক কিছু আছে। মেয়েটার ওই কথাগুলো শুনে আমার চোখ দিয়ে পানি চলে আসছিল। তো আমি আবার কমেন্টসে সেই কথাটা লিখছি। তো আমার আমার কথা হচ্ছে কি জানেন, আপনি যাকে বলবেন তার মধ্যে যদি রিয়েলাইজেশন না থাকে, যাকে বলতেছেন ও যদি রিয়েলাইজেশন না করে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আসলে সে কি বলতেছে। তো আপনার বোঝার মতো এরকম একটা মন থাকতে হবে। মন তখনই থাকবে যখন নাকি আপনি এই কাজগুলো করবেন এবং ইউজ টু হবেন। কিছু কিছু জিনিস ভাই পারিবারিক থেকে সব কিছু আসে না, রক্ত থেকে সব কিছু আসে না। কিছু জিনিস নিজের মনুষ্যত্ব বোধ, বিবেক দিয়ে শিখতে হয়, বুঝতে হয়। কিছু নিজেকে, নিজের ডেভেলপের জন্য, ঠিক আছে, নিজের ডেভেলপের জন্য এই কাজগুলো করতে হয়। তো ওই বাচ্চা মেয়েটার কথা যেভাবে বলছে আপনারা শুনেন,
তো আমি জাহিদ ভাইয়ের কথার সূত্র ধরে আরও কি দুইটা কথা বলি। নাসিরউদ্দিন ভাই এটাই বলতেছিল যে আমাদের মানে ইয়াটা হয় না, মানে আপনাদের সাথে আমাদের ফার্স্ট ইয়াটা যায় না। এটা বিএনপির একটা মানে একজন এমপি বা মন্ত্রী হবে, সেলিম সাহেব সম্ভবত নাম, ওনাকে বলতেছিল আর কি। তো কথাটা সত্যি, কথাটা সত্যি। আর আমাদের প্রসঙ্গটা আমি শেষ করে দিয়ে তারপরে আসতেছি আরও। আপনার আমলারা যেটা করছে সেটা হচ্ছে যে আপনার দুইটা পক্ষের মধ্যে এরকম কিছু পক্ষ হয়েছে, এরকম ইভেন তারা আজকে পর্যন্ত কোনো স্ট্যাটাস দেয় নাই যে আমরা দুঃখিত বা আমরা ভুল করে ফেলছি বা কিছু একটা। আর ইউনূস সরকার এটার 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 ইয়েতে আবার আপনার যে নাহিদ, উপদেষ্টা নাহিদ, উনি আবার কিছু একটা বক্তব্য দিচ্ছিল খুব, মানে কি বলবো যে খুব জোরালো সোরালো, একদম মনে করি অনেক কিছু হয়ে যাবে অ্যাটসেট্রা অ্যাটসেট্রা, হয়তো হয়েও যাবে, এক সপ্তাহের মধ্যে এটার একটা ব্যবস্থা আমরা দেখতে পারবো, সেটা উনি বলছে। এর মধ্যে কিন্তু দেখেন আমলারা কিন্তু কোনো ভুল স্বীকার করে কিন্তু কোনো কিছু কেউ কোনো বক্তব্য দেয় নাই, এতজন ছিল তারপরে কিন্তু দেয় নাই। তারা যদিও মানে সংখ্যায় বেশি না, তারপরও আর কি। তো এরকম হচ্ছে আর কি। তো এখন ইউনূস সরকার কি ভয় পেতেছে? জাহিদ ভাইয়ের কথা ছিল যে না, ইউনূস সরকার ভয় পেতেছে না, হয়তো দেখবেন যে এক সপ্তাহ পরে ওরা একটা ইনিশিয়েটিভ নিবে। কারণ যেহেতু এই সরকারটা একটা আপনার কি বলা যায় বিপ্লবী সরকার যদি নাও হয়, তাহলে মনে করেন যে সরকার কিন্তু জনগণ আর আপনার ছাত্রদের উপরে গঠন করে তৈরি হয়েছে। আমি আজকে এটাও বলবো যে এই সরকার মানে এই যে সংগঠন এত বড় এত কিছু হয়েছে, কোনো দল তো পাশে ছিলেন না, আপনারা পরে আসছেন, আস্তে 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 আসছেন। যখন নাকি জাতীয় ঐক্য নাগরিক মানে কমিটি গঠন করা হয়েছে তখন আপনারা আসছেন, যখন নাকি নাগরিকদেরকে একত্রিত করা হয়েছে। তার আগেও তো আপনারা আসতে পারতেন। যখন মানে কিভাবে হয়েছে এগুলো তো কেউ জানেন না, জানলে এত কথা বলতেন না, ঠিক আছে? নির্বাচনও করতেন না। আর এই যে মনে করেন যে এই সংস্কার দরকার আছে কিন্তু, আচ্ছা আমি পর্যায়ক্রমে আসি। তারপরে যেটা হয়েছে, খালেদ মহিউদ্দিন ভাই একটা বোর্ড করছে, হ্যাঁ, খালেদ মহিউদ্দিন ভাই একটা বোর্ড করছে। সেখানে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি নতুন কোনো দল গঠন করে, এটা আমরা কয়েকদিন যাবৎ শুনতেছিলাম, কয়েক সপ্তাহ যাবৎ বা কিছুদিন যাবৎ, যে মানে তারা কি দল গঠন করবে বা কীরকম, এরকম অনেকে ভাবছিল যে তারা এই ঘোষণাও দিবে গতকালকে, বুঝছেন? কিন্তু আমি কিন্তু মনে করি না যে তারা এই ঘোষণা গতকালকে দিবে, ঠিক আছে? যারা একটু, আমি বলবো যে যারা একটু হীনমন মানসিকতার লোক বা যারা একটু নেগেটিভ ভাবে সব কিছু, প্রথমেই আমি সব কিছু নেগেটিভ ভাবি না প্রথম, কিন্তু নেগেটিভটা ভেবে রাখবেন জীবনের জন্য, ঠিক আছে? আপনি যদি নেগেটিভ ভেবে আপনি যদি আগাইতে থাকেন, তাহলে আপনার লাইফটা পুরোটাই নেগেটিভলি যাবে। আপনি নেগেটিভটা ভেবে রাখবেন, নেগেটিভ আসলে আপনি কী করবেন, কিন্তু আপনাকে আগাইতে হবে পজিটিভ ভেবেই। তো আপনার গতকালকে আবার যে সম্ভবত সাংবাদিক আনোয়ারুল, হ্যাঁ ওনার পুরো নামটা আমি ঠিক জানি না, সম্মান শ্রদ্ধার সাথেই বলতেছি, উনি বলতেছিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওরা টাকা পায় কোথায়? রূপায়ণ সেন্টারে ওরা এত বড় একটা ফ্লোর নিচ্ছে, এটা দিচ্ছে কে? রূপায়ণ সেন্টারের মালিক যদি দিয়েও থাকে তাহলে এমনি এমনি কেন দিবে? তো আজকে আপনার যে আমি বুটের প্রসঙ্গে আসি, খালেদ মহিউদ্দিন ভাই যে বুটটা করছে, বুটটাতে আসছে আপনার 50-50, ঠিক আছে? 50-50 ওরা জয়ী হবে, 50-50 জয়ী হবে না। আসলে তো কথা ঠিকই ভাই, আমরা তো দেশের মানুষ 50-50, তো আমরা এই জেনারেশন। আমি একটা এক্সাম্পল দেওয়ার জন্য বলি, নিজেকে প্রকাশ করার জন্য না। আমার ভিডিও কারা দেখে? যাদের বয়স আপনার 18 থেকে আপনার 44 বছর, তারা আমার ভিডিও দেখে, ঠিক আছে? কারণ হচ্ছে কি জানেন, তাদের সাথে আমাদের মনের পালসটা মিলে। আমরা যা বলতে চাই তারা তা বুঝে, তারা যা বলতে চায় আমরা তা বুঝি, ঠিক আছে? এর আগে পিছনে হচ্ছে কম দেখে, সেটা হচ্ছে ভিন্ন কথা। কিন্তু আমার হচ্ছে এই যে মেজরিটি পোর্শন, দিস ইজ দ্য ব্লাড, হ্যাঁ, দিস ইজ দ্য হট ব্লাড, ঠিক আছে? আমি বলবো এটা। তো আমার কথা বোঝার জন্য এনাফ 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 গুড মানুষ আমার কথা বুঝে এবং তারা সাপোর্ট করে, ঠিক আছে? তো আমার মনের কথা, ওদের মনের কথা আমি সেটা জানি। এই যে দেখেন আজকে মানে ক্লাস 10-এর বাচ্চাও কিন্তু গেছে এই আন্দোলনের সময়, শুরু করে আপনার বৃদ্ধ মানুষ তো কমই যাবে, এটাই স্বাভাবিক। গেছেই তো 50 পর্যন্ত গেছে, মানে খুব বেশি, তার বেশিও গেছে, ঠিক আছে? তো এই হচ্ছে কথা আর কি। তো নাসিরউদ্দিন ভাই যেটা বলছে যে বিএনপির ওই নেতাকে, যে আপনারা আমাদের পালসটাই বুঝেন না এবং আমরা আপনাদের সাথে আমাদের একটা বিশাল মতের একটা বড় একটা ফারাক আছে। তো ফারাক তো আছে, এবং এই ভোটের এই সূত্র ধরে আমি কথাটা বলতেছি যে এই কারণে যে দেখেন 50% ভোট দিচ্ছে, বা এই 50% না 70% হইতে বেশিক্ষণ লাগবে না, বুঝছেন? আমি একদম একটা সত্যি কথা বললাম, এটা আমার জরিপ লাগবে না। আমি জরিপ দিলেও এটা হয়তো এরকমই আসবে। আর আমি জরিপ ছাড়াই কথাটা বললাম, এই 50% এই 70% হইতে বেশিক্ষণ লাগবে না, ঠিক আছে? 60% হইতে বেশিক্ষণ লাগবে না। আজকে আমি বলি, যদি আওয়ামী লীগ তো মানে যদি সরকার ব্যান্ড না করে বা আওয়ামী লীগ যদি সরকারকে যদি না করে, আমি আওয়ামী লীগের নির্বাচন আসার প্রসঙ্গে একটা কথা বলবো। ইসি সেদিন বলছে যে আপনার এই যে যদি সরকার যদি আওয়ামী লীগকে যদি এইভাবে রাখে, তাহলে তো স্বাভাবিক, ইসির নিয়মে মানে নির্বাচন দিতে বাধ্য ইসি। আওয়ামী লীগ নির্বাচনে আসবে, ধরেন আওয়ামী লীগ তো নির্বাচনে আইসা, হ্যাঁ, কত % ভোট পাবে যদি এইভাবে আসে? কথার কথা বলি,
আমার মনে হয় না যে 30 বা 20%-এর বেশি ভোট পাবে। যদিও পায়, তারা দিবে কারা? তাদেরই দলের লোকজন, তাদের আত্মীয় স্বজন, তারা দিবে 20-30% আমার ধারণা ভোট পাবে, এর বেশি না। জামাত একা আসলে এরকমই 20-30% ভোট পাবে, এটা আমার অপিনিয়ন দিচ্ছি, আমি আমার ভোট বলতেছি আর কি, আমার ধারণা আর কি। আমি একটা সময় তো করবো এরকম। হ্যাঁ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে খালেদ মহিউদ্দিনের ভাইয়ের যেটা হয়েছে, ওরা যদি আপনার নির্বাচনে আসে, নির্বাচন হয়তো ধরে নিলাম বছর দেড়েক বাকি, কথার কথা 1.5-2 বছর বাকি, এর মধ্যে ওরা ভালো করে দল গুছাইতে পারবে এবং ওদের পক্ষে অনেক মানুষ, বিশেষ করে এই যে আমি বলছি সংখ্যাটা 18 থেকে যারা ভোট দেওয়ার মানে শুরু হবে, 18 থেকে আপনার অলরেডি নির্বাচন কমিশন কিন্তু আপনার এই যে জানুয়ারির 1 তারিখ থেকে কিন্তু ভোট হালনাগাদ করার জন্য কিন্তু অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে। 6 মাসের মধ্যে টোটাল ভোট, যাদের প্রবলেম আছে বা যারা নতুন করে ভোটার হইতে চায় তারা হালনাগাদ করে সঠিক তথ্য দিয়ে ভোটার হয়ে যেতে বলছে। ঠিক আছে, এটা আপনারা জানেন মোটামুটি কম বেশি সবাই। তো আপনার এই যে হালনাগাদ করতেছে, এই যে কাজ কিন্তু চলতেছে। নির্বাচন কমিশন যেটা বলছে যে ওরা যদি নির্বাচনে আওয়ামী লীগ যদি আসতে চায় তাহলে আমার তো কিছু করার নাই। হ্যাঁ, এটা স্বাভাবিক, সত্যি কথা। তো দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওরা কিন্তু প্রায় 50% ভোট পাচ্ছে। আমি বলবো যে হ্যাঁ, আমাকে যদি বলে না কাকে ভোট দিব, আমি বলবো যে ভাই আমি ওদেরকেই ভোট দিব, কারণ আমরা এই আওয়ামী লীগ সরকারের আগের থেকে বলে আসছি, থাকতেই বলে আসছি যে আমরা একটা নতুন কাউকে চাই, আমরা নতুন জেনারেশন, নতুন কাউকে চাই, এবং তারা আমাদের মনের পালস বুঝে, আমরা তাদের মনের পালস বুঝি। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি একটা গত ভিডিওতে বলছিলাম যে আমরা কিলিং চাই না, আমরা জেনোসাইড চাই না। হ্যাঁ, তো এই জিনিসগুলোর জন্য এই জাতির মানে একটা পোষা প্রাণীর প্রতিও দেখছি যে, আমি রাস্তায় দেখছি যে মানে ছেলেকে আর মেয়েকে একটা পোষা প্রাণীর প্রতি দেখছি যে তারা যে দয়াটা দেখায়, এটা আগে কিন্তু আমাদের বাপ মার আমরা চাচা ভাইদের দেখি নাই, চাচা খালাদের দেখি নাই। সো এই যে দেখেন 18 থেকে 44 একটা ভালো জেনারেশন কিন্তু একটা এখানে বলতে পারেন যে আপনি 2-3টা জেনারেশন মানে মোটামুটি প্রায় অলমোস্ট। হ্যাঁ, আপনি যদি 15 ইয়ার্স করেও ধরেন মোটামুটি এরকমই হয়, বা 10 ইয়ার্স 12 ইয়ার্স। তো যাই হোক, আমার কথা হচ্ছে সেটা না। তো এই জেনারেশন কিন্তু চাচ্ছে, তো এরকম একটা বোর্ড হইলে এরকম। তো খালিদ মহিউদ্দিন ভাই যে ওনাকে কিছু কোয়েশ্চেন করছে আপনার ইয়াকে, হাসনাত আবদুল্লাহ ভাইকে, যে ওরা সময় টিভিতে কেন গেছিল এখানে কি, মানে ওনার তো আসলে সাংবাদিকতা একদিকে ভালোই লাগে, মজা লাগে, এনজয় করি, আরেকদিকে হচ্ছে ওনার খুব বেশি একটা ইয়ে আমি দেখি না, কারণ এই যে ওনার এই মানে অ্যাট্রাকটিভ কিছু মানে অ্যাট্রাকটিভ না, মানে কিছু আক্রমণাত্মক কিছু কোশ্চেন থাকে, ঠিক আছে। তো ওইগুলো উনি বলে, তো ওইগুলোর প্রেক্ষিতে আবার একটা ভালো জিনিস কি, যে এখানে উনি যেটা বের করে নিয়ে আসে সেটা জানার দরকার আছে দেশের। তো ওই কোয়েশ্চেনগুলোর মাধ্যমে অনেক কিছুই জানা যায়, বোঝা যায়, যাদের ব্রেন আছে তারা ঠিকই বুঝতে পারে আর কি ব্যাপারগুলো কেমন। তো খালিদ মহিউদ্দিন ভাই ওই জিনিসগুলোর জন্য আমার ভালো লাগে, এবং ওই জিনিসগুলোর কারণে ওনার দেখা যাচ্ছে অনেক কিছু অপোজিট পার্সন থেকে জানা যায়, বোঝা যায়। কিন্তু উনি আক্রমণ করে, এটা অনেকে কমেন্টসে লিখে যে আপনার এই ব্যাপারগুলো দৃষ্টিকটু, সাংবাদিক হিসেবে আপনার সাথে যায় না। কিন্তু আসলে কি ভাই জানেন, মানে এক একজনের নেচার হচ্ছে এক একটা, বুঝছেন। কেউ কথা বলে এইভাবে, কথা বলে ওইভাবে। তো ওনার স্টাইলে উনি কথা বলে, মানে উনি আওয়ামী লীগ সরকারের আমলে থাকতে, এবং উনি একটা জিনিস বুঝলাম যে উনি কখনো আওয়ামী লীগ আসুক বা আওয়ামী লীগকে উনি সাপোর্ট করে না, এটা বুঝছি, ভাল লাগছে সেজন্য। ঠিক আছে, সেজন্য ভালো লাগছে। আমার মনে হয় যাদের বিবেক আছে, বোধ আছে, তারা আওয়ামী লীগকে সাপোর্ট করবে না কখনোই। আওয়ামী লীগের মধ্যে যে ভালো লোক নাই তা আমি বলবো না, আছে, কিন্তু ভাই যারা ভালো ছিলেন বা আছেন তাদেরকেও খারাপ হয়ে যেতে বাধ্য হয়। কারণ ভাই আপনি যখন একটা লুটপাট করবেন তখন তো একা করতে পারেন না, আপনার 2টা সাইন লাগে, 2জন মানুষ লাগে, হ্যাঁ 2-4জন ইয়া লাগে, সব কিছু মিলাই দিলে আপনাদের করতে, যে কারণে আপনারা বাধ্য হয়ে যান। আমি আমার ফর এক্সাম্পল আমি আমার বাবার চাকরির থেকেই দেখছি, উনি দুর্নীতি না করার কারণে মনে করেন যে ওনার অনেক মানে বুক করতে হয়েছে, প্লাস উনি অনেক সুফলও পাইছে সেটার জন্য। একজন হি ইজ দ্য অনেস্ট ম্যান, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যেটা, এই মানে খালিদ মহিউদ্দিন ভাই অনেক আক্রমণাত্মক কোশ্চেন করছে, হাসান আবদুল্লাহ ভাই সেগুলো খুব মজা করে ট্যালেন্টলি অ্যান্সার দিয়েছে, খুব দেখেন, খুব মজা পাবেন। তো ওইখানে একটা জিনিসই বলছে যে ঠিক আছে, সময় টিভির ব্যাপারটা উনি বলছে যে সময় টিভি দেখেন কি বুঝাইতে চাইছে উনি, হাসান আবদুল্লাহ ভাই, যে আমরা যেখানে এই সরকারটা গঠন হয়েছে, মানে আমরা আচ্ছা, উনি যেভাবে বলছে আমি সেভাবে একটু ব্যাখ্যা দিয়ে যাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে ওরাও টাকা পায় কোথায় বা ওরা কীভাবে দল করছে। আমি এই কোয়েশ্চেনগুলো ফার্স্টে আমি আমার ভিডিওতে বলছিলাম, তো এই জন্য আমি এইগুলো একটু বলে যাচ্ছি। তো ওনার মতো উনি যেভাবে বলছে সেভাবে ওনারটা আমি আমার মতো একটু ব্যাখ্যা দিচ্ছি। ওনারা বলছে যে ধরেন আপনার মতো খালিদ মহিউদ্দিন যারা আছেন, আপনি ধরেন একটা আপনার এই যে আওয়ামী লীগ সরকারের আমলে আপনি টাকা নিয়ে বসেছিলেন, মানে এই যে এরকম থেকে মুক্তি পাবো, এত টাকা দিব, মুক্তি চাই আমরা, ঠিক আছে। আমার হ্যাঁ সত্যি কথা ভাই, আমি বলি আমার সাথে মিলছে, আমার টাকা ছিল না, কিন্তু আমি মন থেকে চাইছি যে মুক্তি পাই আমরা, আপাতত মুক্তিটা পাই। তো আমাদের সেই মুক্তিটা তো তারা দিচ্ছে। আপনার মতো 50 লাখ খালিদ মহিউদ্দিন তো ওনাদের জন্য সত্যি কথা টাকা দেওয়ার জন্য বসে আছে।
বিনিময়ে কিছু চাবে, হ্যাঁ ধরে নিলাম যে এখান থেকে আপনার খালিদ মহিউদ্দিন ভাই আপনার কথা অনুযায়ী যে ওরা কিছু মানে মানে পাওয়ার জন্য আসছে, ওরা যদি সামনে ভবিষ্যতে ক্ষমতায় আসবে, যদি ওরা দল গঠন করে, একবার না আসলে আরেকবার আসবে, পরের বার আসবে, আমি বলে দিলাম কথাটা ডেফিনেটলি, ঠিক আছে, ওরা ক্ষমতায় আসবে যদি ওরা দল গঠন করে, এবার না আসলেও সামনের বার আসবে। তো দেখেন ওনাদের মতো কিন্তু দেশে কিন্তু প্রচুর ভালো লোক আছে যে আপনার চায় যে এই দেশটা পরিবর্তন হোক, টাকা দিয়ে করবো কি, দুদিন পর মরে যাবো, কিন্তু আমরা এই যে এই ব্রিটিশটা জীবন থেকে আমরা মুক্তি চাইছিলাম, ঠিক আছে, এই মুক্তিটা আমরা পাইছি। তো ওরা কি হেল্প করতেছেন, এবং খালিদ মহিউদ্দিন ভাই আপনিও কিন্তু স্বীকার করছেন যে হ্যাঁ আসলে আমার মতো অনেক খালিদ মহিউদ্দিন আছে যে যারা নাকি এরকম টাকা দিয়ে হেল্প করবে। এক নম্বর গেল পয়েন্ট। সময় টিভি নিয়ে এসে বলছে এখানে কি মাস্তানি করতে গেছিলেন, না উনি মাস্তানি করতে যায় না, এটা উনি বলছে, এবং আমরাও বুঝছি যে উনি তখন মাস্তানি, হাসান সাহেব নাকি ওনাদের একজন প্রধান আছেন বা প্রধান বা এই ব্যাপারগুলো দেখেন, তো ওনার কাছে ওনারা সবকিছু বলে আসছেন এবং ইয়ে করে আসছেন। এজেন্ডা কে দিচ্ছে আপনাকে, অ্যাসাইনমেন্ট কে দিচ্ছে? তো উনি ভাই এই যে খুব সুন্দর একটা অ্যান্সার দিচ্ছেন হাসনাত ভাই, যে এই এই অভ্যুত্থানের হওয়ার আগে আমার অ্যাসাইনমেন্ট কে দিচ্ছিল। আসলে তো সত্যি কথা, অ্যাসাইনমেন্ট কে দিচ্ছিল ভাই? বিএনপিও দেয় নাই, জামাত দেয় নাই, মানে যে বামপন্থী এসে আরো যে 10-12টা দল আছে কেউ দেয় নাই, ওনারা নিজে থেকে গেছে। কোত্থেকে গেছে? ছোট্ট একটা ঢাকা ভার্সিটির কোনো হল থেকে মনে করেন যে কয়েকজনের মাথায় আসছে জিনিসগুলা, যে না আমরা তো যেগুলো করতেছি এগুলো তো ঠিক না। ওরাও তো আওয়ামী লীগ করতো, ওরা তো আওয়ামী লীগ করতো নাকি? তো এই যে বলছে আওয়ামী লীগের মধ্যে ভালো লোক আছে, কিন্তু এই জেনারেশন, দিস ইজ দ্য জেনারেশন, দিস ইজ দ্য ফ্যাক্ট, এটা হচ্ছে কথা। দেখেন আপনারা যারা বয়স্ক আছেন তাদের মাথা থেকে তো এই জিনিসগুলো বের হয় নাই, নতুন জেনারেশন থেকে বেরিয়েছে। এবং আমি গত 1 বছর বা 1.5 বছর আগে থেকে বলতেছিলাম যে আপনার সামনে নতুন জেনারেশন আসবে, সামনে নতুন জেনারেশন আসবে, এবং অবশ্যই আসবে সামনে নতুন জেনারেশন, আমি বললাম। এখন সবচেয়ে মূল জিনিসটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি ওরা যদি দল গঠন করে যদি সরকারে আসতে পারে বুট নিয়ে, খালিদ মহিউদ্দিনও বারবার বলছে যে বুট নিয়ে আসেন আপনারা, হ্যাঁ এভাবে না এসে আপনারা এসে সংস্কার করেন, 50 বছর ক্ষমতায় থাকেন। আমিও বলবো যে দেখেন হয়তো 50 বছর থাকতেও পারে খালিদ মহিউদ্দিন ভাই, আমি আপনার কথাটাই বললাম। কারণ এই জেনারেশন, তো এই জেনারেশন মনে করেন যে আমরা চাই কি জানেন ভাই, আমরা আমাদের নিজেদের উন্নতি করব, দেশের উন্নতি হইলে না ভাই আমরা উন্নতি হব, আমরা উন্নত হব। আপনিও সেটা বুঝেন। আপনার কিছু কিছু জিনিস আমার খুব ভালো লাগছে, কিছু কিছু জিনিস খারাপও লাগছে। ভালো লাগার মধ্যে জিনিসগুলো হচ্ছে যে আপনি আওয়ামী লীগকে সাপোর্ট করেন না, আপনি আওয়ামী লীগের মানে আপনি কখনোই চান না, এবং আওয়ামী লীগের সময় থাকতে আপনার রাজনীতি করতে পারেন নাই। একমাত্র আপনারা দেখছি বুটের মাঠে দৌড়াইতে জাল ভোটারদেরকে, আর ইলিয়াস হোসেনকে দেখছি বুটের মাঠে জাল ভোটারকে দৌড়াইতে, বুঝছেন? তো আমরা তো আসলে এরকমই চাই। আপনার মধ্যে আসছে, আপনার মধ্যে অনেক ভালো জিনিস আছে, আর আপনি তর্ক বিতর্কে মানে জড়িত একটা মানুষ। তবে আমি বলবো যে আপনি একটা ভালোই মানুষ, ভালো মানুষ। আরও কথা বলছেন আপনি, কোশ্চেন করেন এইভাবে, এই জন্য আপনাকে অনেকে ডিসলাইক করে, এর বাইরে কিছু না। তবে আমি বলবো যে ওনার এই কোশ্চেনের মধ্য থেকে কিন্তু আপনি অনেক কিছু জানতে পারেন। যেমন আপনি টিভি অভিনেতা আপনার জয় অনেক ধরনের মানে অড কোশ্চেন করে, তো ওইগুলো থেকে কিন্তু মানুষ মজা পায়, প্লাস হচ্ছে যে অনেক কিছু গোপন অনেক কিছু জানতে পারে। তো এটা বুঝতে হবে যে আসলে এগুলো একটা টেকনিক, ঠিক আছে, এটা এক একজনের একটা টেকনিক। তো ওনার টেকনিক আমার ভালো লাগে। তো পরে হাসান ভাই আরও বলছে যে আমরা এই টাকা কোত্থেকে আসে। তো উনি এখন বলছে যে একটা প্রাডোতে চড়ে 1,80,00,000 টাকা দাম, ঠিক আছে, তো এই প্রাডোটা কে দিচ্ছে? ভাই আমার থাকলে সত্যি কথা বলি, আজকে বলি যে আমার নাই বলে বলতেছি তা না, আমার থাকলে আমিও দিয়ে দিতাম। এত এত দামি, হয়তো এত দামি গাড়ি দিতে পারতাম না, আমি দিতাম। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে উনি আবার হাসান ভাই এটাও বলছে যে আমি তো মাঝে মাঝে ওভারও আমার চলে যাইতে হয়। তো আমি বলবো যে হ্যাঁ ওনার তো একটা সিকিউরিটির বিষয় আছে। খালিদ মহিউদ্দিন ভাই আপনি তো মনে করেন যে জার্মানিতে আপনি থাকেন, আপনি যে কি একটা গাড়ি ইউজ করেন বলছেন, তো আপনি থাকলে বলছেন যে হ্যাঁ আপনার গাড়িটা দিয়ে দিতেন, তাহলে ভাই এখানে আর যুক্তি তর্ক তো কোনো দরকার নাই, ঠিক আছে আছে। আচ্ছা গেল, আমরা অনেক বড় একটা অনুষ্ঠান হচ্ছে, তো এর মধ্যে থেকে আমি সামারি টেনে জাস্ট এটা বোঝানোর ট্রাই করলাম যে উনি কি বুঝাইতে চাইছে, উনি কি বলছে। তো আমি একটা জিনিস বুঝছি যে আমরা সবাই চাই, ওরা দুজনেই চাই যে একটা ভালো কিছু আসুক সামনে, আমিও চাই ভাই একটা সামনে ভালো কিছু আসুক, ঠিক আছে। তো ওই লক্ষণটুকু এখন পর্যন্ত এই যে আমি বলবো যে সমন্বয়কদের মাধ্যমে আমি দেখতে পারতেছি, এবং উনি হচ্ছেন হাসান আবদুল্লাহ হচ্ছে সমন্বয়কদের আহ্বায়ক। তো আহ্বায়ক ওনাকে কে বানাইছে? তো খালিদ মহিউদ্দিন ভাইয়ের তো অনেক মানে তেরা তেরা কোয়েশ্চেন ছিল, সবকিছু খুব মজা করে হাসান ভাইও অ্যান্সার দিচ্ছে। তো ভালোই লাগছে, 1 ঘন্টার অনুষ্ঠান উনি সেটা আজকে 1 ঘন্টা 20 মিনিট করছে, 1 ঘন্টা 21 মিনিট করছে। তো এখন ওরা টাকা পায় কোথায়? কালকে আনোয়ার ভাই একটা কথা বলছে, শুনে খুবই খারাপ লাগছে যে আসলে আনোয়ার ভাই আপনি তো একজন মুরব্বী সাংবাদিক, এই জন্য আমি মুরব্বীদের সম্পর্কে এটা বলি, ভাই আমার বাবা মুরব্বী, আমার বাবার সাথে আমার মিলে না, ঠিক আছে, এটা বলে লাভ নেই। তো ওনাদের জেনারেশনটা এরকম ছিল, আমাদের জেনারেশনটা অন্যরকম। আমরা আজকে যারা বাবা হইতেছি বা হব, তা আমাদের যারা সন্তান হবে তারা আবার অন্যরকম হবে, তারা আবার ভাই আমাদের চেয়ে ট্যালেন্ট হবে। এবং এটা নমুনা এখনই আমি দেখতেছি, যারা এই যে 5-6-এ পরে এই যে রেনুর কথা বললাম, নমুনা দেখতেছি, দিস ইজ দ্য এক্সাম্পল, ঠিক আছে। তো কেন আপনারা এই জিনিসটা মেনে নেন না? মুরব্বী যারা আছেন, আমি শ্রদ্ধা রেখে বলতেছি, বিশেষ করে বিএনপির লোকজন একদম বেশি অতিরিক্ত করতেছেন আপনারা।
তো মূল টার্গেট কিন্তু এখন আসলে বিএনপির সাথে আপনার এই যে মানে ওদের যদি নির্বাচনে যদি আপনার প্রতিযোগিতা হয়, এখন যেটা হবে সেটা হবে যে বিএনপির সাথে দেখবেন যে বৈষম্য মানে এই যে যদি ছাত্ররা যদি নতুন দল গঠন করে, আমি শুনছিলাম যে একটা রক না মানে হইতে পারে মেবি, তবে নামটা আমার পছন্দ হয় নাই, একদম ওপেনলি বললাম। তো আমার মনে হয় ভালো একটা সুন্দর একটা নাম দিয়ে আপনার একটা দল গঠন করে আমি বলবো, আমি ভোট দিব আপনাদেরকে, ঠিক আছে? আমি ভোট দিব, কারণ আমি ভাই চাই যে এই যে বললাম না যে বিএনপি আওয়ামী লীগ রেগুলার মনে করেন যে যাতাযাতিতে আমরা মনে করেন যে একদম শেষ হয়ে গেছি, আমাদের লাইফটা, আমাদের জীবনের কোনো উন্নতি হয় নাই। হ্যাঁ, একদিকে সৎ থাকতে হয়েছে, আরেকদিকে মনে করেন যে মান সম্মান বজায় রাখতে হয়েছে। এই দুইটা কাজের জন্য মনে করেন যে চুরি চামারি আপনাদের মতো করতে পারি নাই, তাই এত বড় লোক হইতে পারি না, কোনো কোনো ব্যাংক ব্যালেন্সও নেই, কোনো টাকা পয়সাও নাই, ঠিক আছে? মরে যাব, দেশের জন্য কথা বলতে আসছি, দ্যাটস ইট, নাথিং এলস মোর দেন। জীবনে আর কিছু চাওয়ার নেই, চাই সবাই মিলে শান্তিতে থাকবো, এটাই হচ্ছে আমার জীবনের কথা বা লাইফের কথা। এনিওয়েজ আমি তো ওনারা টাকা পায় এইভাবেই আসে, ধরেন একটা জায়গায় ওনারা অর্গানাইজ করে আপনার ধরেন এলাকা ভিত্তিক একটা প্রবলেম হাত দাঁড়াইছে, মানে প্রবলেম না, মনে করেন যে অনেক অনেক কিছু প্রবলেম অ্যারাইজ করতেছে বা ওদেরকেও সমালোচনা করতেছে, কারণ ওরা তো সব জায়গায় করতে পারতেছে না, এবং ওদেরকে নিয়ে তো সমালোচনা আসছেই, সমন্বয়কদের নিয়ে তো সমালোচনা আসছেই। তো এটার প্রেক্ষিতে ওনারা যায়। তো খালিদ মহিউদ্দিন ভাই বলছে কেন যান, তারপরে প্রাডো গাড়িতে চড়ার কারণে বলছে কি ট্যাগ লাগানোর কারণে যান, যে প্রাডো গাড়িতে চড়তেছেন, উনি বলছে যে না এগুলোর কারণে যাই না। আমি বলবো যে খালিদ মহিউদ্দিন ভাই ওনাদের তো একটা সিকিউরিটির বিষয় আছে, আপনি ওনাদের সিকিউরিটিটা দেন তো, দেন, আমি আপনাকে সেটা বললাম, ঠিক আছে? এখন আপনি বলবেন যে প্রাডো গাড়িতে চললে সিকিউরিটি পাবে, ওটাতে চললে পাবে না, বা এখানে অনেক ব্যাখ্যার বিষয় আছে, তাহলে আপনার সাথে আমার কথা বলতে হবে, বুঝছেন? তাহলে আপনার সাথে আমার কথা বলতে হবে। তো ওরা যা করতেছে বুঝছেন, আমি আর আপনি তা কিন্তু করতে পারতেছি না। আপনি কিন্তু টাই স্যুট পরে কিন্তু মনে করেন যে আপনি টক শো করতেছেন, আর উনি কিন্তু দেখেন কালকে অসাথী মানে যে গেঞ্জিটা পরেই আসছে, ওই গেঞ্জিটা পরেই আপনার সাথে রাত্রেবেলা কথা বলছে আবার গিয়ে, ঠিক আছে? তো এত সহজ না, বসে যেটা মুখ দিয়ে যেটা বলা যায় না, আইসা করে ফিল্ডে দেখায়। এই যে এত বড় একটা এরকম হয়েছে, আমি একটা থেকে আরেকটা চলে যাই, তারপর আমি আরেকটু বলতেছি যে আমি নাসির ভাই একটা কথা বলছে এই সমন্বয়কদের, ওরা কিভাবে আপনার সমন্বয় হয়েছিল এই ইয়ার আগে দিয়ে, এই কথাগুলো আমরা অনেকেই জানি না। আর হাসান আবদুল্লাহ ভাই যেটা বলছে আমি সেটা প্রসঙ্গে একটু বলি। হাসান আবদুল্লাহ বলছে যে আমাদের এই যে টাকা আসে থেকে বা আমরা টাকা পাই কোথায়, না আমাদের কোনো টাকাই আসে না, রূপায়ণ সেন্টারে যেটা ওরা বসার জন্য দিচ্ছে এটা রূপায়ণের মালিক দিচ্ছে। তো রূপায়ণের মালিক কেন দিচ্ছে? রূপায়ণের মালিকের স্বার্থ থাকতেই পারে, ওরা সেই স্বার্থ হাসিল করবে সেটাও তো বলে নাই। বা ওই যে বললাম, আপনি বলতেছেন যে কেউ কোনো কিছু না দিলে কোনো কিছু করে না, ভাই আরে ভাই সব জায়গায় এই কথাটা ফলে না, এটা আমাদের জেনারেশনের ক্ষেত্রে আইসেন না বলতে। আমারই যদি বলে আমি বলবো যে না আমি এমনি দিতাম। ওই যে হাসান ভাই বললো না যে টাকা নিয়ে বৈশা ছিল আওয়ামী সরকার আমলে, যে কে এই দেশটারে শান্তি করে দিবে, নাও টাকা নাও কাজ করো ভাই, তাও ইয়া করো, ঠিক আছে? ফান্ডের অভাব নেই, কাজ করতে চাইলে ভালো কাজ করতে, শুধু ফান্ড না, ভালো কাজ করতে চাইলে ফান্ড আপনি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে চলে আসবে, বুঝছেন? এটা হচ্ছে মূল জিনিস। আপনি ভাগে ভালো কাজ করেন, একটা মসজিদ বানান তো, দেখেন আপনি একটা এমনি মসজিদে আপনি কয় টাকা দেয়, হয়তো মালিকে একটা মানে মসজিদের জায়গাটা দিলে অটোমেটিক্যালি মসজিদের জন্য মানুষ টাকা ব্যয় করে, বুঝছেন? এগুলো করার জন্য মন লাগে, অন্য কিছু লাগে না, বুঝছেন? কেউ পাওয়ার আসে, সবাই পাওয়ার আসে, সব কিছু করে না। আমরাও চাই যে এই দেশটা ভালো হোক, বুঝছেন? আর ভালো লাগে না ভাই, ঠিক আছে? আর ভালো লাগে না। এখন আমি দ্বিতীয় নম্বর কথায় আসি, যে ওনারা এইভাবেই একটা জায়গায় কোনো কিছু হইলে তখন ওইখানে ওনারা যায়, ওখানে ওনারা মোটামুটি একটা সিস্টেম দাঁড় করায় দিয়ে আসে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এইখানে এই প্রবলেমগুলো হচ্ছে কেন, ওই এলাকার ওই সিস্টেমগুলো কাজ করতেছে না। ধরেন আপনার বিভিন্ন ধরনের যে সরকারি অফিস আদালত আছে, পাসপোর্ট অফিস, বিআরটি, তারপরে যে ভূমি রেজিস্ট্রেশন কার্যালয়, তারপরে হচ্ছে এটসেট্রা, এইগুলো কাজ করতে আমরা দেখছি, এগুলোর এক্সাম্পল তো আমরা দেখছি আজকে 5 মাসে, মোটামুটি সবই দেখছি আমরা, 5 মাস চলতেছে আমরা দেখছি। তো ওনারা গিয়ে ওখানে একটা সিস্টেমটাকে একটু মানে সিস্টেমটা কলাপস করতে চায়, ওখানে গিয়ে ওনারা একটা রান করানোর ট্রাই করে, এবং যে প্রবলেমগুলো আছে ওই প্রবলেমগুলো এখানে ওনারা সলভ করে, এভাবেই তারা যায়, এবং সম্পূর্ণ খরচ তারাই বেয়ার করে, ঠিক আছে? সম্পূর্ণ খরচ তারাই বেয়ার করে ভাই, বুঝছেন? এখানে কেউ কোনো কিছু টাকা নিচ্ছে? খালিদ মহিউদ্দিন ভাই আপনি তো একদম মানে খুব ভালো একটা সাংবাদিক, ঠিক আছে? এবং খুব মানে সাংবাদিক, প্রখর সাংবাদিক। আমার কথা হচ্ছে আপনি যদি জেনে থাকেন আপনি বলবেন কথা বলা, এবং বললে আপনি হাসান ভাই আপনাকে অ্যান্সার দিত, এবং উনি আপনার যথাসম্পন্ন মানে আপনাকে মানে ফেস করছে, উনি আপনার কথাগুলো অ্যান্সার দিচ্ছে, আমার কাছে খুব ভালো লাগছে, বুঝছেন? এতে হয়েছে কি জানেন, যে দেশের মানুষেরও একটা মানে জানলো, ওনার মুখ থেকে কথাগুলো শুনলো। আমি অনেক বড় করছেন আপনি অনুষ্ঠান, কিন্তু আমি খুব সংক্ষেপে বলে যাচ্ছি, এজন্য আমার কথা অনেক কিছু ছেড়ে যাচ্ছে, অনেক কিছু বলতেছে, অনেক কিছু মাঝখান থেকে ঢুকতেছে। তো আশা করি যারা বুঝার তারা ঠিকই বুঝতেছে বা বুঝবে। নাসির ভাই যেটা বলছে সেটা বলছিল যে ওটা আরেকটা অনুষ্ঠানের কথা আমি বলতেছি, সেখানে নাসির ভাই বলছে যে আসলে এই কথাগুলো আমার মনে হয় যে আপনারা এই কথাগুলো আরো বেশি বেশি বলবেন, সবার সাথে শেয়ার করবেন, এবং এখানে আমরা দেখবো যে আপনারা কোনো এখানে খারাপ কিছু করতেছেন কিনা। আপনাদের সমালোচনার অভাব নেই, কি সমালোচনা যে আপনারা
পারতেছেন, কম করতেছেন, আপনার ওই যে সচিবালয় ইয়ারে কি যেন চুপ করে সরাইতে পারেন নাই, ইয়ারা করতে পারেন না, ওই করতে পারেন না, সেই করতে, এগুলো হচ্ছে আপনাদের সমালোচনা। কিন্তু আপনাদের সাধারণ মানুষ নিয়ে কোনো সমালোচনা আমরা এই পর্যন্ত করি নাই, দেখিও নাই, এবং আমারও আপনার নিজেদের আপনাদেরকে নিয়ে আমার নিজেরও কোনো সমালোচনা নাই এবং কোনো খারাপ কোনো বক্তব্য নাই। ঠিক আছে, আমি আপনাদের কাছে অনেক কথা বলছি, অনেক কিছু বলছি, দেখা যাচ্ছে এর মাধ্যমে আমি আপনাদের কাছে অনেক কথা বলছি যে ভাই এটা করেন, ওইটা করেন, ওইটা করেন, এই সরকারকে এটা করতে বলেন, এটা বলেন, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা, অনেক কিছু বলছি। ঠিক আছে, তো নাসির ভাই যেটা বলছে সেটার কথা আমি বলে শেষ করে দিচ্ছে। তো উনি বলছে আমরা যখন যখন এরকম হচ্ছে, দেশের মানুষ যখন এই যে মানে একটা অস্ফুট একটা বক্তব্য সবার মনের মধ্যে ছিল যে মানে এখান থেকে কিভাবে মুক্তি পাবো। ঠিক আছে, খালেদ মহিউদ্দিন ভাই, পিনাকি দাদা, তারপর আছে অনেকেই, এবং মানে মানুষ ভাবতো যে জাস্ট এখান থেকে মুক্তি, মনে হয় না যে আসলে 41 সালের আগে বা হাসিনা মরার আগে কেউ কোনোদিন এখান থেকে মুক্তি পাবে। এটা কেউ ভাবে নাই, কেউ ভাবে নাই। বলতে পারবেন যে কেউ ভাবছিলেন যে এইভাবে সরকার পতন হবে? না, কেউ ওর মাথায় ছিল না, এটা কল্পনাতেও ছিল না। আমি বললাম না যে ঢাকা ভার্সিটির ছোট্ট একটা রুমের থেকে জাস্ট 2-4টা মাথা এক হয়ে এই জিনিসগুলো বের হয়েছে আস্তে আস্তে। এরপর থেকে ওখান থেকে মনে করেন যে তারা দেখছে, চিন্তা করে দেখছে যে মানুষের মনের আকাঙ্ক্ষা হচ্ছে, কথা এগুলো হচ্ছে এরা, এবং তারাও জড়িত, তারাও বাংলাদেশের মানুষ আছে, ভালো ভালো স্টুডেন্টগুলো বিদেশে চলে যায়, কিন্তু তারা দেখেন এই যে এরকম মানে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে তাদের কাছে কত অফার আসছে, কোটি হাজার মানে 100 কোটি টাকার অফার আসছে, কই তারা তো বিক্রি হয়ে যায় নাই, তাদেরকে তো ডিবি ধরে নিয়ে গেছিল। তাদের শুধু তাই না, অমানবিক নির্যাতন করছে। ভাই আমি আর আপনি হলে কতটুকু পারতাম? আমি মহিউদ্দিন ভাইকে বলতেছি, ভাই পারতেন? আমি হলে পারতাম না। ঠিক আছে, আমি সত্যি কথাটাই বললাম যে আমি হলে তো এত নির্যাতন আমি সহ্য করতে পারতাম না, ওরা যে নির্যাতন সহ্য করছে, এবং আসলে ওদের রক্তটাই ওই রকম। হয়তো ওই বয়সে থাকলে আমিও পারতাম, হয়তো পারতাম না। এনিওয়েজ, আমি ওইটার দিকে যাচ্ছি না, কিন্তু আমি এখন বলতেছি, এটাই হচ্ছে আমার মানে কথা আর কি, যে আমি বলতে পারতেছি। নাহিদ ভাই বলছিল যে আপনার আমলাদের বিচার হবে, তো দেখি আমরা 1 সপ্তাহের মধ্যে বিচার হয় কিনা। 1 সপ্তাহ হয়তো, এই সপ্তাহটা চলে গেলে হবে যে আমলাদের বিচার হবে। বলতে একটা কথা, আরেকটা কথা সবাই পাশাপাশি বলতেছে যে এই ওদের পিছনে আপনার দুদকের অনুসন্ধান লাগান। হ্যাঁ, দুদকের অনুসন্ধান স্বাভাবিক, এগুলো তার ভালো আমলারা করে নাই, যারা করছে আমরা তাদেরকে মানে খারাপ আমলারাই এরকম করতেছে বা করছে। সম্পদের হিসাব নেন, দেখবেন যে মোটামুটি সব চুপসাই গেছে। এই কথাটা বিদেশ থেকেও একজন বলছে, এবং এই কথাটা আপনার এই যে ইয়েও বলছে, কি যেন বলে আপনার ইয়া ভাইও বলছে, একজন সাংবাদিক, যাই আমি জাহিদ ভাইও বলছে, হ্যাঁ জাহিদ ভাই বলছে। তো আমিও মানে আমি আরও শুনছি কয়েকবার। তো নিশ্চয়ই করবে, নিশ্চয়ই করবে, যেহেতু সব সরকারি কর্মকর্তার হিসাব আপনার প্রতি বছরই জমা দিতে হবে এখন থেকে। মানে এগুলো ওদের আন্ডারে নিলে 2-1 বছর, ভাই সরকারটা 1টা বছর যাইতে দেন না, 1টা বছর সরকারটা যেতে দেন। এবং হাসান ভাই তারা এটাই বলতেছে যে এই সরকার যখনই বিপদে পড়ছে মানে রক্ষা করছে কে? আমরা প্লাস হচ্ছে জনতা। হ্যাঁ, আমরা আসলে তো সত্যি কথা। এই যে দেখেন মানে কিছুদিন আগে পরে যে হয়েছিল, এই যে কুটার মধ্যে মানে বিচারপতিদের যে আদালতে যে কুটা হয়েছিল, এটা ঠেকাইছে কারা? এটা ঠেকাইছিল কারা? তো এগুলো ভাইবেন, বুঝছেন, না ভাবলে আসলে হবে না। আর ওই যে মানে একটু নিউজ শুনলে জাস্ট উল্টাপাল্টা নিউজ করে, মানে আমি বারবারই কথাটা বলি যে বিভ্রান্ত ছড়াবেন। পান্না ভাই একটা কথা বলছে, পান্না ভাই বলতেছে যে গত অক্টোবরের গতকালকের ইয়ে কি সফল হইলো কি হইলো না। ভাই সফল হইলো কি হইলো না এটা তো মূল বিষয় না। হ্যাঁ, আপনারা তো সাংবাদিক, আপনারা তো ভালো অ্যানালিসিস করতে পারার কথা। আরও এইভাবে নিউজ না করে অন্যভাবে করেন, অন্যভাবে করেন। সফল হইতে না পারাটা সেটা তো মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে কি জানেন, যে ওইখানে আসছে, হ্যাঁ আপনি মানে চাইলেই তো আর হইলো না যে 15টা একটা ঘোষণা ওরা দিয়ে দিবে, কালকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে, মারামারি হবে দেশের মধ্যে, আজকে থেকে মনে করেন যে মারামারি লেগে থাকতো দেশের মধ্যে, নাকি? এটাই তো চাইছিলেন, এটাই চান। আপনারা ইন্ডিকেট করে বলতেছি না, মানে যারা এরকম চাচ্ছিলেন তাদেরকে ইন্ডিকেট করে বলতেছি। ঠিক আছে, এটাই কি চাচ্ছিলেন? না, এর চেয়ে ভালো বুদ্ধিমানের কাজ হয়েছে এইটাই যে হ্যাঁ ঠিক আছে 15 দিন টাইম নিয়েছে সরকারের যে বাকি দলগুলোর সাথে বসে হয়তো বা কাটছাট করে অবশ্যই একটা মানে ভালো কিছু তো আনবে সামনে, যেটা দেশের জন্য ভালো হবে। ঠিক আছে, এটাই হচ্ছে কথা আর কি। তো সমন্বয়করা টাকা পায় কোথায়, সমন্বয়করা গাড়িতে চড়ে কীভাবে, সমন্বয়করা এই করে কীভাবে, আমি সব প্রশ্নের অ্যান্সার আমি এটার মধ্যে দিলাম। আপনারা যাচাই করে নিন কোশ্চেনের অ্যান্সারগুলো ঠিক আছে কিনা। এবং আমার ধারণা এই যদি নির্বাচন হয় না, শেষ কথা হচ্ছে নির্বাচন হলে এই সরকার আপনার যেটা হবে সেটা হচ্ছে যে আপনার বিএনপির সাথে, সরি এই সরকার না, এই সরকার তো নির্বাচন করবে না। আওয়ামী লীগ তো যে বললাম না যে এখন আওয়ামী লীগকে আমি বলছি কেন যে 20-30% ভোট মানুষ দিবে, কেন বলছি? কারণ এখনো আওয়ামী লীগের প্রতি দেখি যে মানুষের একটা ওই যে ওই অন্তর্বর্তীকালীন সরকার এগুলো পারতেছে না বলেই আওয়ামী লীগ সরকারের প্রতি মানুষ অনেকটা 20% মানুষ ডিপেন্ড হয়ে গেছে যে না আওয়ামী লীগ সরকারই ভালো। কারণ ভাই পেটের দায়ে বাংলাদেশের মানুষ চলে, বাংলাদেশের মানুষ রাজনীতি বুঝে না। বাংলাদেশের মানুষ জাস্ট 2টা খায় শান্তিতে থাকতে পারলেই দ্যাটস এনাফ। কিন্তু বাংলাদেশের মানুষ খুব স্বাধীনচেতা, স্বাধীনতায় হাত দিতে দেয় না কাউকেই। ঠিক আছে, সেটা তার নিজের স্বাধীনতা হোক আর দেশের স্বাধীনতাই হোক।
আমি এটা দেখছি, এটা দেশের মানুষের মধ্যে আছে। মেজরিটি পোর্শন যেটা বলে সেটাই আমি বলতেছি আপনাকে। বাংলাদেশের মানুষ রাজনীতি বুঝে না, তারা জাস্ট পেটের জন্যই দুইটা মানে জাস্ট এই যে একটু এই যে আজকে যারা জীবন দিচ্ছে, আমরা তো ঘরে বসে কথা বলতেছি খুব মজা করে, তাই না? অনেক মজা পাচ্ছি, শুনতেছি, এই করতেছি সেই করতেছে, কিন্তু গিয়ে দেখেন কত মানুষ বাইরে বহুত কষ্ট করতেছে। এই শ্রমজীবী মানুষের কথা আমি বারবার বলি, কিন্তু কি করতেছেন আপনারা? কিছুই হচ্ছে না শ্রমজীবী মানুষদের জন্য। খুব দুঃখ লাগে জিনিসগুলো, বুঝছেন? তো আমি চাই যে নতুন একটা দল আসুক, নতুন একটা জেনারেশনের দল গঠন করুক। আমরা ইনশাল্লাহ, আমি দেখছি অনেক স্কুল থেকে শুরু করে আমি বলবো যে ইউনিভার্সিটি, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের যারা ভাইরা আছে, স্টুডেন্টরা আছে, সবচেয়ে বড় কথা কি জানেন? এই আমাদের এই জেনারেশনের ভাইরা, মানে আমি রাস্তায় একটা বিপদে পড়লে আমরা যদি মানে একটু দাঁড়াই যাই বা ডাক দেই, আমার পাশে পাশে আরেকটা ভাই চলে আসে, ঠিক আছে? আরেকটা ভাই চলে আসে, আমার মতো ভাই আসে। আমার মানে মানে খুব কম, মানে রেয়ার, যেটা আমি বললাম না যে মেজরিটি পোর্শন যেটা হবে সেটা দিয়ে আমি এক্সাম্পল দিব, যে আমার মতো ভাই আসে। হ্যাঁ, আমার মতো ভাই এসে আমাকে রাস্তার পাশে আমার পাশে দাঁড়ায় যায়। ওই যে বলছিল না যে একটা মরলে একটা মেরে আরেকটা এসে দাঁড়ায় যায়। দেখেন ভাই, মৃত্যুর আগেও, মরার সময় মনে করেন যে একজন মরে যাচ্ছে, আরেকজন এসে দাঁড়ায় যাচ্ছে। বুঝতে বেশি কিছু লাগে না ভাই, কিছু জিনিস চিন্তা করেন তাইলে বুঝতে পারবেন। বুঝছেন? যারা এই যে রাজনীতি করেন না, খালি নির্বাচন চান, এই চান সেই চান, আওয়ামী লীগ নির্বাচনে আসুক, সমস্যা নাই, মানুষ ভোট দিলে আওয়ামী লীগ নির্বাচনে আসবে, সমস্যা কোথায়? কিন্তু তার আগে অবশ্যই বিচার হইতে হবে। এই কথাটা আমি কয়েক জায়গায় শুনতেছি, সংস্কার বিচার এগুলো না হলে কি নির্বাচন হবে না? সংস্কার যেমন তেমনই হোক, সংস্কার পরে সরকার এসে করবে, কিন্তু আমার কথা হচ্ছে আওয়ামী লীগের বিচার হইতে হবে এই দেশে। এত গণহত্যা করছে হাসিনা, একটা বাহারও ভুলে বলে না যে আমি এরকম না সেরকম হচ্ছে। তার অনেকের জন্য মায়া কান্না আছে, কিন্তু মনে করুন যে শহীদদের জন্য কোনো, এখন পর্যন্ত তার কোনো মায়া কান্না নাই। মায়া কান্না ও করতে পারতো, এটাও উনি করে নাই, ঠিক আছে? তো যাই হোক, অনেক কথা বলছি সমন্বয়কদের নিয়ে। আমি চাই যে ওনারা ভালো কিছু করুক, এবং এখানে এই যে যেরকম কিছু কিছু সাংবাদিক আছে, মানে আমি জানি না তারা বুঝে বলে না বুঝে বলে আতঙ্কিত হয়ে যান আপনারা, এই হয়েছে না, ওই হয়েছে, ওই হয়েছে না হয়েছে। আমি কথা বলি, একটা কথা বলি যে এভরিথিং হ্যাজ গোজ টু লিমিট। মানে একটা জিনিসের হচ্ছে সময় থাকে, সময়টা আপনি যেতে দেন, ওই সময় লিমিটেশনের মধ্যে যদি হবে, ঠিক আছে? সময়ের জিনিসটাকে সময়ের মধ্যেই আপনাকে বড় হইতে দিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে মূল কথা, বুঝতে হবে। আপনি একটা বুঝবেন, আরেকটা বুঝবেন না, আরেকটা বুঝবেন, আরেকটা বুঝবেন না, এটা করলে হবে না। আপনি নিজেই মানে সমন্বয় করে বের করে নেন, ঠিক আছে? যে এই জিনিসগুলো কিভাবে হইতে পারে বা কিভাবে হওয়া দরকার ছিল। খুব কঠিন কিছু না, আপনার যদি মেধা থাকে, ব্রেন থাকে, আপনি বুঝতে পারবেন। এবং আমাদের যে নেক্সট প্রজন্ম যারা আছে, তারা তো ভাই এগুলো এমনি বুঝে, তারা এগুলো এমনিই বুঝে। আমি অনেক দেখছি এক্সাম্পল, এই যে রেনু মেয়েটার কথা আমি বলে দিলাম আজকে, ঠিক আছে? বাচ্চা মেয়েটার কথা, ওর মতো মাশাল্লাহ অনেক 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 ভালো মানুষ দেখে অনেক ভালো লাগছে যে দেশে আস্তে আস্তে মানে ভালো মানুষ তৈরি হচ্ছে, ঠিক আছে? ভালো মানুষ তৈরি হচ্ছে। তো সবাই ভালো থাকেন, আজকে নতুন বছরের শুভেচ্ছা রইল সবাইকে। আজকে 1 জানুয়ারি 25 সাল। তো ভালো থাকবেন, কথা হবে ইনশাল্লাহ আবার। হ্যাঁ, ঠিক আছে, আসসালামু আলাইকুম।